বাদের খাতায় 90 লাখ। ফের কি আদালতের দরজার কড়া নাড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? যেদিন এই ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল নেত্রী, সেদিনই তাকে তীব্র আক্রমণ শানালেন নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। দেখুন, ভোট যুদ্ধে যখন সরগরম রাজ্য, তখন ক্রমশ শান্ত হচ্ছে পশ্চিম এশিয়া। যুদ্ধবিরতির পর স্থায়ী সমাধান মিলবে তো? জানি আমরা আলোচনায় আসবো, স্টুডিওয় অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। পাল্টা আবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ফের ছুড়েছেন শুভেন্দু অধিকারী। সরকার আমরাই গর্ব, উনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা শাড়ি, সবুজ পাড়, গলায় উত্তরীয়। মনোনয়ন পেশের দিন বুধবার এই বেশেই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন তৃণমূল নেত্রী। রাস্তার ধারে তখন বহু মানুষের ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় তার 30B যে বাড়ি, সেখান থেকে তিনি বেরিয়েছেন। এই মুহূর্তে তিনি এগিয়ে আসছেন। এখানে তৃণমূল কর্মীরা প্রচুর জড়ো হয়েছেন, স্থানীয় মানুষজন তারাই শুধুমাত্র এসছেন। বিভিন্ন ভাষাভাষী মানুষজন এখানে থাকেন, তো সেই ভাষাভাষী মানুষদের এই জায়গা হচ্ছে ভবানীপুর। প্রচুর মানুষজন রয়েছেন, যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতারা। নীল সাদা বেলুন, তৃণমূলের পতাকা, সঙ্গে জয় বাংলা স্লোগান। এভাবেই সার্ভে পার্ক অবধি এগোয় মিছিল। এরপর সেখানে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। 26-এর ভোটে ভবানীপুরে এবার হেভিওয়েট লড়াই। এই কেন্দ্র থেকে চতুর্থবার যেমন ভোটে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি এবার এখান থেকে ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর। সেগুলি হলো 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড। 2021-এর বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির রুদ্রনীল ঘোষের সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল প্রায় 28,500। এরপর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর ফের ভবানীপুরে উপনির্বাচনে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপনির্বাচনে প্রায় 59,000 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই আসনে 8,297 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। কিন্তু এই বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই এগিয়ে বিজেপি, 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে, ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। এই ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম। আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই গর্ব। বৃহস্পতিবার অমিত শাহর উপস্থিতিতে র্যালি করে মনোনয়ন জমা দিয়েছেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর এদিন মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভবানীপুর বিধানসভায় ভোট। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে 4 মে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন ফাইল করছেন, তখন আলিপুরদুয়ারে দাঁড়িয়ে নীতিন নবীন তীব্র আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই বলে প্রদীপ্তদা যে কার্যত একটা দ্বিচারিতার অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই রাজ্যে দিনের পর দিন নারী নির্যাতন হয়ে চলেছে, একবারও তাদের সুবিচারের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন বোধ করেন না। তখন প্রয়োজন বোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশি ভোটারদের স্বার্থ সুরক্ষার প্রয়োজন হয়। নীতিন নবীন বলছেন তখন কালো কোট গায়ে সুপ্রিম কোর্টে ছোটেন তিনি। ইস্যু বললে এক নারী নির্যাতন আর এক হচ্ছে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশি মুসলিম, এই কথা দুটো উনি নাকি বলেছেন। নীতিন নবীনকে এই কথাটা গিয়ে রাজ্যপাল তদানীন্তন এবং রাষ্ট্রপতিকে বলতে বলবো যে অপরাজিতা বিলটা কেন সাইন হচ্ছে না, কেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে, দিল্লিতে এখনো সব থেকে বেশি নারীদের ওপর অত্যাচার রেজিস্টার্ড হয়, এখনো কেন আমাদের কাছে সেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো আসে যেখানে বিহারে মহিলাদের কিভাবে কার্যকরী অত্যাচার করা হয়। আর বাংলাদেশিদের জন্য কটা বাংলাদেশি ধরলে? ইলেকশন কমিশন কটা বাংলাদেশি ধরলো?
বরঞ্চ বাদ যাচ্ছে তো নন্দলাল বসুর পরিবারের লোকেরা, বরঞ্চ বাদ যাচ্ছে তো একজন জাস্টিসের যিনি ভারতের হয়ে বিভিন্ন সময় বিচার করেছেন, বরঞ্চ বাদ যাচ্ছে স্বাধীনতা সংগ্রামীর পরিবারেররা। এই তো মধ্যমগ্রামে 28 নম্বরের কাছাকাছি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি, তিনি 68 সালে জমির দলিল দাখিল করেছেন, তিনি 2002-এর ম্যাপ ভোটার, তার নাম বাদ করে দিয়েছে। মহিলাদের ওপর সমান্তরালভাবে আক্রমণ করছে। উল্টে বিহারের এখানে উপমুখ্যমন্ত্রী এসে বলছেন 22 লক্ষ মানুষের নাম রেশন থেকে বাদ করে দিয়েছি যারা এসআইআর এর পরে বাদ হয়েছে। ফলে চক্রান্তটা খুব পরিষ্কার, যেখানে আমরা সন্দেহ করছি একদিকে সিএ করছে এবং সেই সিএতে যার নাম উঠছে সেই চাকদার শঙ্করের কথা বলেছিলাম তোমাদের, তার নামও কিন্তু এসআইআর এ ওঠেনি। ফলে এনআরসিটাও হবে কিনা আমরা জানি না। নিঃসন্দেহে এই প্রশ্নের সঙ্গে আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে 100% একমত যে কতজন বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে সেই তথ্য সামনে আসা উচিত, কিন্তু এইটা ফ্যাক্ট যে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে সীমান্ত পেরিয়ে আসে এবং এখান থেকে ভোটার লিস্ট, ভোটার তালিকায় নাম তুলে একেবারে এই রাজ্যে যারা জনপ্রতিনিধি হবে তার ভাগ্য বিধাতা কে হবে তারা নির্ধারণে ভূমিকা নিয়ে থাকেন। এই ফ্যাক্টটাকেও তুমি অস্বীকার করতে পারবে না প্রদীপ্তদা। কিন্তু আমি এখানে দ্রুত উত্তরের জন্য সেই পরিসংখ্যান কবে আসবে অঙ্কন? পরিসংখ্যান কবে আসবে সেটা তো যারা পরিসংখ্যান দেবেন তারা বলতে পারবেন। আমি অন্তত চিনি জানি বা এই যে ভবানীপুর থেকেই আজ থেকে 3 মাস আগে ওখানে আফগানিস্তানি মুসলমান ধরা পড়েছিল, তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড সবকিছুই ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল। শেখ সাদ রাডি নামটা আমরা সবাই শুনেছি, বাংলাদেশি জঙ্গি, নওদা এবং হরিহরপাড়া দুটো কেন্দ্রে তার ডবল ভোটার কার্ড করে দিয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের নেতারা। সুতরাং এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী বিভিন্ন জামাতি নেতা তাদেরকে এই রাজ্যের বুকে তৃণমূলের পঞ্চায়েতের নেতারা, পৌরসভার কাউন্সিলররা যে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, জল করেছে, তোমরাও দেখিয়েছো। এবার দ্বিতীয় কথা হচ্ছে হলো প্রদীপ্ত দা একটা সুন্দর কথা বললেন যে নারী নির্যাতনের ঘটনা রেজিস্টার হয় ইউপিতে, বিহারে, এটাই তো কথা। নারী নির্যাতন হলে সেই ঘটনায় রেজিস্টার হয়, উল্টোডাঙ্গা থানার মতো নয়। উল্টোডাঙ্গা থানা বলে যে ধর্ষণ হয়েছে, আচ্ছা 2000 টাকা নাও, মাছ ভাত খাও, কেসটা সাল্টে নাও, কেসটা রেজিস্টার হবে না। সব থেকে বেশি এখানে কেস রেজিস্টার হচ্ছে না এবং হাইকোর্টে যেতে হচ্ছে নারী নির্যাতনের ঘটনায়। প্রায় 11,000 ঘটনা রয়েছে যেখানে পুলিশ কোনো রিপোর্ট নিতে চায়নি ধর্ষণের। খুব স্বাভাবিকভাবে যে এই রাজ্যে একটা অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে, সেই নৈরাজ্যটা আমরা দেখতে পাচ্ছি বিহারে গিয়ে, সেই 22 লক্ষ রেশনের নাম বাদ হয়ে গেল। ভাই আমরা সেখানে দেখতে পাচ্ছি সেই জায়গায় বাদ হবে না। ঠিক আছে, রেশন কার্ড জারি হবে বাংলায়, সেই বার্তাটা পরিষ্কার বলে যাচ্ছে যে কিভাবে তোমরা গর্ব করছে, কিভাবে মন্দির ভাঙা হচ্ছে, কিভাবে মসজিদের লোকেদের মাথাছাল করেছে। আমাকে বলা হয়েছে চিৎকার চেঁচামেচি মাঠে ময়দানে করা হোক, এখানে লাভ নেই। আমরা খুব পরিষ্কার থাকবে বলে দিচ্ছি, ভুয়ো রেশন কার্ড নিয়ে তাহলে বিহারে এই যাবত না, এই যাবত যাদের রেশন কার্ড বদলে কাজ নিয়ে সরকার চালিয়ে দুজনে একসঙ্গে বলে কারুর কথা শোনা যাবে না। কিন্তু এইটা আমি বলছি এইটা একেবারে স্পষ্ট যে অনুপ্রবেশকারী কারা রয়েছে, কতজন রয়েছে তাদের চিহ্নিত করা উচিত এবং চিহ্নিত করে একেবারে বাইরে রাস্তা দেখিয়ে বলা উচিত গেট লস্ট। কিন্তু গেট লস্ট আজকে শুনতে হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে, অন্তত এমনটা তাদের অভিযোগ। ডেরেক ওব্রায়েন সহ তৃণমূলের প্রতিনিধি দল এই যে 27 লক্ষের নাম বাদ গিয়েছে তাই নিয়ে নালিশ জানাতে গেছিলেন কমিশনে। তারপর কি অভিজ্ঞতা হলো, তাদের কি অভিযোগ শুনুন একবার। কি বলেছে ইলেকশন কমিশন? 7 মিনিট মিটিং করেছে, তারপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। এটা চিফ ইলেকশন কমিশনার বলেছে আমাদের। যাই হোক, আমরা এখন বলি, ফার্স্ট উই ওয়েন্ট, দ্য মিটিং স্টার্টেড at 2 minutes past 10 and the meeting finished at about 7 or 8 minutes past 10. फर्स्ट हम लोग क्या दिखाया? ये नाउ चिट्ठी है, 9 letters written by the chairperson of the All India Trinamool Congress to the election commissioner. No acknowledgement, no reply. We told him, number one, you have ignored all these 9 letters. We told him that you are transferring these and putting these officials. How do you want to conduct a free and fair election? And then he said, निकल जाओ यहाँ से। ওটা ওদের ব্যাপার। ইসিআই আমাদের সংগঠন নয়, আমিও ঝামেলা করবো ইসিআই এর কি, আমরাও ঝামেলা করছি ইসিআই তে। কি করে পশ্চিমবঙ্গে ফর্ম ছিনতাই হলো আমাদের থেকে? কোথায় গেল আমাদের ফর্ম 7?
পরিকল্পিতভাবে নদিয়া জেলায়, এই জেলার মাটিতে, উত্তর 24 পরগনায়, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দু উদ্বাস্তুদের ভোট, মতুয়াদের ভোট, আদিবাসীদের ভোট যেখান থেকে বিজেপি লিড করে, সেগুলো বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। চয়ন ভট্টাচার্য, আমি হঠাৎ চমকে গেলাম, ঠিক শুনছি তো? ওনারা তো যেভাবে কোল্যাটারাল ড্যামেজের কথা বলছিলেন, ইসিআই এর হয়ে সবচেয়ে বেশি গণমাধ্যমে গলা ফাটান যারা বিজেপি হয়ে আসেন তারা, এবং শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এরাই। হ্যাঁ, এই ইসিআই এর এই 91 লক্ষ, প্রায় 92 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা, সেটা তো বিজেপিকে সন্তুষ্ট করার জন্য। আমরা তো সেটা পুরস্কারই বুঝেছি। এখন যে কথাগুলো অঙ্কন বললেন যে অমুককে তমুককে, অবশ্যই অন্যায় হয়েছিল, অবশ্যই অন্যায় হয়েছিল, কিন্তু এসআইআরে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এইটা বিশেষভাবে প্রয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গে, এবং যারা ম্যাপ ছিলেন তাঁরা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আসবার সঙ্গে সঙ্গে তারা বাতিল হওয়া শুরু করেছেন। এবং যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছেন না, প্রায় 27 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না এই 23 এবং 29 তারিখ। এই বৈধ ভোটারদের বাদ রেখে এই ভোট কি বৈধ হবে? আমি প্রশ্নটা রাখছি। আর এত বড় বড় কথাবার্তা বলছেন নারী নির্যাতন নিয়ে। অভয়ার মায়ের সঙ্গে দেখা এরা করেননি। অভয়ার মাকে প্রার্থী করেছেন, ঠিক আছে, পুরো ফায়দাটা দরকার, কিন্তু যখন অমিত শাহের সঙ্গে দেখা করবার কথা, অমিত শাহ দেখা করেছিলেন? করেননি। তাহলে তো সিপিএম এর যেত। যদি অভয়ের মা কোনো আপত্তি থাকতো, অভয়ের মা আপত্তি তো আপনাদের নিয়ে হয়েছে। অভয়কে নিয়ে রাজনীতি, অভয়ের নামে রাজনীতি আপনারা করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে দুদিন চুপ ছিলেন কেন? একেবারে সরাসরি একটু বলে দিন, একেবারে সরাসরি ওইখানে শিহরণ জাগানো সব বক্তব্য। ওয়াইবি চন্দ্রচূড় তখন ছিলেন, জুনিয়র চন্দ্রচূড় তখন চিফ জাস্টিস, উনি বলছেন যে শিহরণ জাগানো সব রিপোর্ট পাচ্ছি। সেই শিহরণ জাগানোর রিপোর্টগুলো কোথায় ধামাচাপা পড়লো, সেই জবাব নীতিন নবীন জানেন না নাকি দেবেন না, সেটা অন্য প্রসঙ্গ। পালালেন না কি করলেন সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি ভেতরে যদি আদালতে দাঁড়িয়ে উনি মামলাটাই তো প্রথমে ছিলেন, সরে গেলেন কেন? সরে গেলেন কেন সে প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে, আপনাদের দিতে হবে। এখন আপনাদের দিতে হবে এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আপনাদের প্রার্থী উত্তরটা দিন না, আপনাদের প্রার্থী উত্তরটা দিন না, আপনাদের প্রার্থী উত্তরটা দিন না। আমি সম্পূর্ণ সন্দেহকে বলছি। দেখুন, অভয়ার মাকে নিয়ে তো বারে বারে আলোচনা হচ্ছে। অভয়ার মা আজকে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। একেবারে জয় বাংলা স্লোগান তুলে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী, তার উপরে কার্যত হামলা চালানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ছবি, সরাসরি এই অভিযোগটা সামনে এসেছে। আর এরই মধ্যে আবার কমিশন ভয় মুক্ত ভোট করতে বদ্ধপরিকর। এই যে তৃণমূলের যে ডেলিগেশন আজকে জাতীয় নির্বাচন কমিশনে গেছিল, সেখানে তাদের এই বার্তা স্পষ্ট করে দিয়েছে বলে জানা যাচ্ছে। আমি এইখানে একবার দ্রুত রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। মূল প্রশ্ন হচ্ছে, রাজাগোপাল বাবু, ভয়মুক্ত পরিবেশে ভোটটা হওয়া সম্ভব কিনা? এই কিছুক্ষণ আগে দর্শকদেরও জানাচ্ছিলাম, আজকে কোচবিহার দক্ষিণের যিনি জেনারেল অবজারভার, তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার বিধানসভা এলাকায় কতগুলো ভোট কেন্দ্র আছে। তিনি বলতে পারেননি, সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে খবর পাচ্ছি আরো 150 কোম্পানি বাহিনী এই রাজ্যে ভোট সুষ্ঠুভাবে করার জন্য আসছে। তার মধ্যে আবার হলদিয়ায় একটা খুনের অভিযোগ বিজেপি তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। এই রকম একটা পরিবেশে আলটিমেটলি ভোটটা ভয়মুক্ত এবং অবাধ পরিবেশের মধ্যে হবে তো? দেখুন, আমরা দেখেছি যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা এসেছে, কিন্তু তাদেরকে যে ব্যবহার করাটা, তারা তো খালি ঘুরে বেড়ালে হবে না। হ্যাঁ, কেউ কেউ তাদেরকে ক্যারাম খেলাচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, সব ঘটছে, কিন্তু তাদেরকে ব্যবহার করার যে দায়িত্ব সেটা এখনও রাজ্য সরকারের উপর নির্ভর করে, রাজ্যের পুলিশ স্টেশনগুলোর উপর নির্ভর করে। এখন ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে যে তাদের কি করে ব্যবহার করে, ল অ্যান্ড অর্ডারে তার যাতে ডিরেক্টলি ইনভলভ হতে পারে সেইগুলো দেখানো দরকার। তাদেরকে খালি পুতুল হিসেবে নিয়ে এসে কোনো কাজে দেবেন। তাদের হাতে যতই অস্ত্র থাকুক না কেন, পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমন জায়গায় চলে গেছে, যারা নানান ধরনের সংগঠন করেন তারা মরিয়া, কেননা তাদের জীবন জীবিকা সবটাই রাজনীতির উপর ভিত্তি করে। তাই রাজনীতিতে ওলটপালট হয়ে গেলে জীবন জীবিকা সব যাবে। তারপরে মরিয়া হয়ে তারা কাজ করছে। ওই পুলিশের হাতে, প্যারামিলিটারির হাতে কী অস্ত্র আছে তাদের দেখার দরকার লাগছে না। এখন এই প্যারামিলিটারি ফোর্সকে যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু একটা কিন্তু মানুষের মনে ভয় আসে। সেটা কিন্তু দেখা যাচ্ছে তারা জাস্ট
কোথাও কোথাও মার্চ করছে বড় রাস্তাতে, গলিতে খুব একটা যাচ্ছে বলে আমার মনে হয় না। সুতরাং যে কনফিডেন্স বিল্ডিং যেটা হচ্ছে এই যে প্যারামিলিটারিরা হাঁটছে, এর উদ্দেশ্য হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, কিন্তু সেটা তো হবে যে সমস্ত এলাকায় গুন্ডারা থাকে সেই সমস্ত এলাকায় যাতে তারা হাঁটতে পারে, সেখানে যাতে ক্যাম্প করতে পারে এবং একটু দৌড়ঝোঁপ করে তারা যদি গুন্ডাদের কোনো অ্যাক্টিভিটিস থাকে দৌড়ঝাঁপ করুক, সেইগুলো যদি না করা হয় এতে কনফিডেন্স বাড়ে না। আজকে আবারও কমিশন জানিয়ে দিয়েছে যে কোনো ছাপ্পা চলবে না, কোনো বুথ জ্যামিং, কোনো সোর্স জ্যামিং চলবে না। হ্যাঁ, দেখুন মানে ইলেকশন কমিশন অনেক কিছুই জানাচ্ছে, তারা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে অবাধ নির্বাচন তারা করবে, কিন্তু এখনো পর্যন্ত যা ঘটছে তাতে তো নাম তারা বাদ দিচ্ছে। এটা একদিকে যারা তারা বলছে এরা নাগরিক নয়, বাদ চলে গেছে, যারা মারা গেছে ইত্যাদি এসডি এগুলো আছে সেগুলো গেছে, ঠিক আছে। এতে হয়তো মানুষ কিছুটা মনে করবে এই ভোটগুলো তো সব পড়তো যাদের সংগঠন আছে গায়ের জোরে সেই ভোটগুলো দিয়ে দিত। এই ভোটগুলো যখন পড়বে না মানুষের মধ্যে আপাতত এই ভোটে সেটা হবে না। প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমার খুব ভালো লাগলো আজকে এবিপির একটা অদ্ভুত একটা দৃশ্য দেখলাম, যখন রাজাগোপাল বাবু বলছেন যে এরা শুধু বড় রাস্তায় ঘুরে বেড়ায়, তৎক্ষণাৎ এবিপি দেখাচ্ছে সেই কথাটা চলছে, আর তৎক্ষণাৎ এবিপি দেখাচ্ছে যে এরা পাড়ার গলির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যখন একটা সংগঠন নিয়ে উনি কথা বলছিলেন যে সংগঠনের প্রভাব এবং আমি সেটাই তো বলছি, আমি এক্স্যাক্টলি বলছি মানে যেটা দেখানোর চেষ্টা করেছেন গলির মধ্যে ভালো 100 বার এটা কারোর কাছে কি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? তুমি কি ধরছো সেটা বলছি না, আমি বলছি যেটা দেখানোর চেষ্টা করলেন রাজনৈতিক বিশ্লেষকগণ সেটা যে সবসময় সম্পূর্ণ সত্যি হয় না, দর্শকগণ সেটা বুঝুন। কারণ সংগঠনের কথা যারা বলে, যারা বলেন নিরপেক্ষতা, এটা তো তৃণমূল মুখপাত্র হিসেবে প্রদীপ্ত মুখোপাধ্যায় স্বাগত জানানো উচিত। এই সেন্ট্রাল ফোর্সকে সব জায়গায় দেখা যাচ্ছে, প্যারামিলিটারি ট্রুপ সব জায়গায় হেলিকপ্টার নিয়ে থাকুক, তারপরেও তৃণমূল কংগ্রেস 250-এর কাছাকাছি আসন নিয়ে আসছে। হ্যাঁ, তো তাহলে যখন প্যারামিলিটারি সব একদম গলিতে পৌঁছে যাচ্ছে, এইটা যখন প্রদীপ্তদা বলছেন তখন তো তাহলে আপত্তি থাকার কথা নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কেন এই কথা বলছেন? সেনাবাহিনী এসে সিআরপিএফ এসে অত্যাচার করবে, এই ভারত বিরোধী কথা মুখ্যমন্ত্রী বলছে। যাবতীয় ব্যবস্থাপনা কমিশনের তরফ থেকে করা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু ভোটাররা আশ্বস্ত হচ্ছেন কিনা যে বাড়ি থেকে বেরিয়ে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত গিয়ে যাকে তাদের পছন্দ তাকে ভোটটা দিতে পারবেন, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখুন, মাঝে ব্যবধান 14 দিন পরে সব থেকে বড় ভোট যুদ্ধ এই রাজ্যে শুরু হতে চলেছে। অন্যদিকে পশ্চিম এশিয়ায় 14 দিনের জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। আমি ছোট্ট একটা বিরতির পর এই নিয়ে আলোচনায় আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।